আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত। আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। আজকে বৃত্তের বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে বৃত্তের প্রামাণিক বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তো বৃত্ত কি? সমতলে যদি একটি চলমান বিন্দু একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে বৃত্ত বলা হয়। ধরুন এখানে একটি স্থির বিন্দু, এখানে একটি চলমান বিন্দু। এই স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুটি এই দিকে গতিশীল রয়েছে অথবা এই দিকে গতিশীল রয়েছে, তবে এই চলমান বিন্দুর সঞ্চার পথটিকে আমরা বলবো বৃত্ত। অর্থাৎ এই যে বক্ররেখা, এটি হচ্ছে বৃত্ত, আবার এটি হচ্ছে বৃত্তের পরিধি, এবং যে নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুটি গতিশীল রয়েছে, সেই স্থির বিন্দুটিকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। এরপর আমরা বৃত্তের বিভিন্ন উপাদান, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। জ্যা কি? প্রথমে আমরা পরিধি সম্পর্কে জানব। পরিধি কি? যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ তাকে বৃত্তের পরিধি বলা হয়। এই বাঁকা রেখা অর্থাৎ বক্ররেখা দ্বারা বৃত্তটা সীমাবদ্ধ রয়েছে, এটিকে আমরা বলবো বৃত্তের পরিধি। এবার আমরা জ্যা শিখব। আমরা সংজ্ঞায় লিখেছি, পরিধিস্থ দুই বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের জ্যা বলে। এই যে পরিধির উপর অবস্থিত একটি বিন্দু, পরিধির উপর অবস্থিত আরেকটি বিন্দু, এই দুই বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা জ্যা বলবো। এখানে পরিধির উপর অবস্থিত একটি বিন্দু, পরিধির উপর অবস্থিত ভিন্ন আরেকটি বিন্দু, পরিধিতে অবস্থিত দুই বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা জ্যা বলব। কিন্তু এই জ্যাটির একটি বিশেষত্ব রয়েছে। এই জ্যাটি কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্র দিয়ে প্রবাহিত হয়েছে, এই জন্য এই জ্যাটিকে আমরা ব্যাস বলবো। এটিও জ্যা, এটিও জ্যা, কিন্তু এই জ্যাটি কেন্দ্রগামী হওয়ার কারণে এর একটি বিশেষ নাম রয়েছে, সেটি হচ্ছে ব্যাস। আমরা সংজ্ঞায় লিখেছি, কেন্দ্রগামী পরিধিস্থ দুই বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস বলে। এবার আমরা শিখব বৃত্তচাপ। আমরা সংজ্ঞায় লিখেছি, বৃত্তের পরিধির প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে। এই চিত্রটা দেখেন, ও কেন্দ্রীয় একটি বৃত্ত। এই যে বক্ররেখার দ্বারা বৃত্ত সীমাবদ্ধ সেটি হচ্ছে পরিধি। এই পরিধির উপরে দুটি বিন্দু নিলাম, এ এবং বি, ফলে এই পরিধির এই অংশটি হচ্ছে একটি বৃত্তচাপ। পরিধির একটি অংশ হচ্ছে বৃত্তচাপ। অন্যদিকে এই যে অপর পাশে বড় একটি বৃত্তচাপ রয়েছে, এটিও একটি বৃত্তচাপ। তো এই বড় বৃত্তচাপটিকে আমরা কি বলবো? এটিকে বলবো আমরা অধিবৃত্তচাপ। বড় বৃত্তচাপটিকে আমরা বলবো অধিবৃত্তচাপ। এবং এই যে ছোট বৃত্তচাপ এবি, এটিকে বলবো উপবৃত্তচাপ। তাহলে আমরা শিখলাম, বৃত্তের এ ডি বি এই বড় বৃত্তচাপটি হচ্ছে অধিবৃত্তচাপ, এবং এ বি এই ছোট বৃত্তচাপটি হচ্ছে উপবৃত্তচাপ। আমরা বৃত্ত সম্পর্কে জানি অনেকেই। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সংজ্ঞায় আমরা পাই শব্দটা ইউজ করি। আমরা পাই শব্দটা ইউজ করি, কিন্তু পাই সম্পর্কে অনেকেই জানি না এই পাই জিনিসটা কি। দেখুন আমরা লিখেছি,
যে কোনো বৃত্তের একটি পরিধি, ওই পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে যে মানটা পাবেন সেটি হচ্ছে পাই। অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাতকে আমরা বলবো পাই। আমরা লিখেছি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তবে বৃত্তটির ব্যাস হবে তার দ্বিগুণ 2r একক, পরিধি হবে 2πr একক এবং ওই বৃত্তটির ক্ষেত্রফল হবে πr² বর্গ একক। এবার আমরা বৃত্তাংশ নিয়ে আলোচনা করব। যদি বৃত্তের যে কোনো একটি জ্যা আঁকা হয়, ধরুন এখানে একটি এ বি একটি জ্যা আঁকলাম, অঙ্কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা। বৃত্তের যে কোনো জ্যা বৃত্তটিকে দুটি অংশে বিভক্ত করে, এর প্রত্যেকটি অংশই হচ্ছে বৃত্তাংশ। বড় অংশটিকে বলবো অধিবৃত্তাংশ এবং ছোট অংশটিকে বলবো উপবৃত্তাংশ। এরপর আমরা শিখব বৃত্তকলা। যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ অঙ্কন করা হয় তবে ওই ব্যাসার্ধদ্বয় বৃত্তটিকে দুটি অংশে বিভক্ত করে, এর প্রত্যেকটিকে এক একটি বৃত্তকলা বলা হয়। বড় অংশটিকে বলবো অধিবৃত্তকলা এবং ছোট অংশটিকে বলবো উপবৃত্তকলা। তাহলে আমরা বৃত্তকলায় কি শিখলাম? বৃত্তের দুটি ব্যাসার্ধ বৃত্তটিকে দুটি অংশে বিভক্ত করে, এর বড় অংশটিকে আমরা বলবো অধিবৃত্তকলা এবং ছোট অংশটিকে বলবো উপবৃত্তকলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে বৃত্তাংশের ক্ষেত্রে জ্যা সম্পর্কিত এবং বৃত্তকলার ক্ষেত্রে ব্যাসার্ধ সম্পর্কিত। এরপর আমরা বৃত্তের আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্পর্শক। স্পর্শক কি? স্পর্শক হচ্ছে ওই সরল রেখা যেটি বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে। যদি কোনো সরল রেখা কোনো বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে তবে ওই সরল রেখাটিকে ওই বৃত্তের স্পর্শক বলা হবে। দেখুন, ও কেন্দ্রীয় একটি বৃত্ত এবং এবি একটি সরল রেখা। এবি সরল রেখাটি ও কেন্দ্রীয় বৃত্তকে, ধরুন এর নাম দিলাম সি বিন্দুতে স্পর্শ করেছে। সুতরাং এবি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক এবং যেহেতু সি বিন্দুতে স্পর্শ করেছে সেজন্য সি হচ্ছে স্পর্শ বিন্দু। আমরা বুঝতে পারলাম যে কোনো বৃত্তের স্পর্শক বৃত্তটিকে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে। এবার আমরা দেখব ছেদক বা ভেদক। যদি কোনো সরল রেখা বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করে তবে ওই সরল রেখাটি ওই বৃত্তের একটি ভেদক বা ছেদক। ধরুন ও কেন্দ্রীয় একটি বৃত্ত এবং বিসি সরল রেখাটি ও কেন্দ্রীয় বৃত্তকে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিসি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ছেদক বা ভেদক। তাহলে এই ই বিন্দু এবং এফ বিন্দুকে আমরা কি বলবো? এটিকে আমরা বলবো ছেদ বিন্দু। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা বৃত্তের কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির একটি অংশ হচ্ছে এ সি
তো পরিধির এসি একটি অংশ, তাহলে এটিকে আমরা বলবো বৃত্তচাপ। এই চাপের উপর দণ্ডায়মান এ ই সি একটি কোণ রয়েছে যেটি বৃত্তের উপর অবস্থিত। তো এ ই সি হচ্ছে এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। অনুরূপভাবে এ ডি সি এই কোণটিও বৃত্তের উপর অবস্থিত এবং এই কোণটিও এসি চাপের উপর দণ্ডায়মান। সুতরাং এ ডি সি কোণটিও এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। অনুরূপভাবে এ বি সি এই কোণটিও এসি চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল এ বি সি, এ ডি সি এবং অ্যাঙ্গেল এ ই সি এই তিনটি কোণই, এই তিনটি বৃত্তস্থ কোণই এসি চাপের উপর দণ্ডায়মান রয়েছে। সুতরাং এই তিনটি কোণের মান হবে সমান। কেননা আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান প্রত্যেকটি বৃত্তস্থ কোণের মান সমান। তো আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এই এসি চাপের উপর দণ্ডায়মান আরেকটি কোণ রয়েছে, সেটি হচ্ছে এ ও সি। অ্যাঙ্গেল এ ও সি এসি চাপের উপর দণ্ডায়মান এবং কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করেছে, সেজন্য অ্যাঙ্গেল এ ও সি এটি হচ্ছে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। আমরা জানি বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ এই কোণটা যদি, এই কোণটা এসি চাপের উপর দণ্ডায়মান এই কোণটা যদি এক্স হয়, তাহলে এটিও এক্স, এটিও এক্স, কারণ তিনটা কোণই একই চাপের উপর দণ্ডায়মান। এগুলো হচ্ছে বৃত্তস্থ কোণ। কিন্তু এই চাপের উপরই দণ্ডায়মান আরেকটি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, এর মান হবে 2x, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা লিখেছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের সম্পর্ক। কেন্দ্রস্থ কোণ হচ্ছে 2 গুণন বৃত্তস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সমান হাফ গুণন কেন্দ্রস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রে আমরা দেখলাম যে এই যে উপচাপ, ছোট চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আপনি এই চিত্রটি দেখেন, ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তে এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, এটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো এই প্রবৃদ্ধ কোণটি কেন্দ্রে উৎপন্ন হয়েছে এবং এই কোণটি কোন চাপের উপর দণ্ডায়মান? এখানে একটা বিন্দু দিলাম এ, বি, সি, এখানে দিলাম ডি। এই প্রবৃদ্ধ কোণটি কিন্তু অ্যাঙ্গেল এই প্রবৃদ্ধ কোণটি এ ডি সি এই বড় চাপ অর্থাৎ অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং এই অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তে উৎপন্ন কোণ হচ্ছে এটি, অ্যাঙ্গেল এ সি বি। এই চিত্রে আমরা দেখেছি একটা ছোট অর্থাৎ উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি অধিচাপ অর্থাৎ বড় চাপটির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও বি এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি। তো এই কোণটার মান যদি ধরেন 2y, এটি হবে
ওয়াই, তার অর্ধেক। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, যে এটা তো শিখলাম একই বৃত্তের সমান সমান চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণগুলো পরস্পর সমান। ধরুন এই বৃত্ত থেকে দেখাচ্ছি, এখানে বি একটি বিন্দু এবং সি একটি বিন্দু, এটি একটি চাপ। এখানে ধরুন ই একটি বিন্দু এবং এফ একটি বিন্দু। তাহলে ই এফ একটি চাপ, বিসি একটি চাপ। ধরুন এই বিসি চাপ এবং ইএফ চাপ সমান, তাহলে বিষয়টা কি হবে? ইএফ চাপের উপর যদি দণ্ডায়মান কোনো বৃত্তস্থ কোণ হয় এটি, এবং বিসি চাপের উপর যদি দণ্ডায়মান কোনো বৃত্তস্থ কোণ হয় অর্থাৎ এটি, এরা কিন্তু অবশ্যই সমান হবে। এটা যদি পি হয় এটাও আমাদের পি হবে। বিষয়টা কি? সমান সমান চাপ, এদের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হবে। একইভাবে সমান সমান চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো সমান হবে। ধরুন এটি একটি চাপ, এর নাম দিলাম বিসি, এবং এখানে একটি চাপ, এর নাম দিলাম ই এফ। তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে, অ্যাঙ্গেল বি ও সি, এই কোণটি, এবং ইএফ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল ই ও এফ, এই দুটি কোণ পরস্পর সমান হবে। কারণ চাপ দুটো সমান রয়েছে, যেহেতু চাপ দুটো সমান, সুতরাং এই চাপ দুটির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দুটিও পরস্পর সমান হবে। এরপর আমরা আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা লিখেছি অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। এখানে চিত্রটা দেখুন, এটি হচ্ছে অকেন্দ্রীয় একটি বৃত্ত। এই বৃত্তে এই চাপটি দেখুন, এটি কিন্তু পুরো বৃত্ত না, এটি হচ্ছে বৃত্তের একটি অর্ধেক অংশ। এই জন্য এই অংশটুকুকে আমরা বলবো অর্ধবৃত্ত, এই অংশটিও হচ্ছে অর্ধবৃত্ত। তো আমি যদি এই চাপের কথা চিন্তা করি, এটা অর্ধবৃত্ত, এটি কি একটি অর্ধবৃত্ত। তো এই অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান অর্ধচাপ, এটি কি অর্ধবৃত্ত চাপ, যেহেতু বৃত্তের অর্ধেক অংশ। এই অর্ধবৃত্ত চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এটি, এবং এই অর্ধবৃত্ত চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটি। আমরা দেখতে পাচ্ছি এটি একটি সরল কোণ, সরল রেখার উপর অবস্থিত, এটি 180 ডিগ্রি। আমরা তো জানি যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এইটা 180 ডিগ্রি হলে এটা তার অর্ধেক 90 ডিগ্রি। তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ এটি, অর্থাৎ অর্ধবৃত্ত চাপের উপর দণ্ডায়মান কোণ